নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। নির্বাচন চলছে এবং নির্বাচনের উত্তাপ কিন্তু বাংলা জুড়ে চলছে। 42টি আসনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, এবং যত নির্বাচন এগোচ্ছে, অর্থাৎ নির্বাচন যত দফার পর দফা এগোচ্ছে, ততই কিন্তু উত্তেজনার পারদ চড় করে বাড়ছে আমাদের প্রত্যেকের মনে। এবার তার মধ্যে থেকেই নির্বাচন নিয়েই ট্রাইব টিভি বাংলার ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম টার্গেট হটস্পট, আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে যাচ্ছি এবং সেখানকার মানুষজন, আপনাদের সাথে কথা বলছি, আপনাদের অভাব অভিযোগ শুনছি, আপনাদেরকে দেখাচ্ছি, এবং কোন দিকে হাওয়া কোন দিকে ট্রেন্ড সেই নিয়েই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। আজকের পর্ব এমন একটি লোকসভা কেন্দ্রকে নিয়ে যেটি বামেদের গড় বলা হতো কিন্তু একটা সময়। অর্থাৎ বামেদের গড় বলতে এটাই বোঝাতে চাইছি আপনাদের যে এইখানে কিন্তু বামপন্থী যে সমস্ত প্রার্থীরা দাঁড়াতেন আগে, তারা কিন্তু জিততেন, এবং তার জন্যেই বামেদের গড় বলা যায়। আমরা যে কনস্টিটিউয়েন্সি নিয়ে, অর্থাৎ যে কেন্দ্র নিয়ে আজকের পর্ব আপনারা দেখবেন, এইবার 2024-এ কিন্তু প্রত্যেকের নজর ফোকাস এই পার্টিকুলার কেন্দ্রের দিকে। কারণ এইখানে একজন তরুণ জোট প্রার্থী সিপিএম নেতা লড়ছেন, এবং তার সঙ্গে কম্পিট করছেন আরও দুজন, একজন ডক্টর বাই প্রফেশন আর একজন অভিনেত্রী। আমরা যাদবপুর নিয়ে কথা বলছি। যাদবপুর কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমাদের দেখতে হবে যাদবপুর কেন্দ্রে এইবার 2024-এ শেষ হাসি কে হাসে। বাট তার আগে সেখানকার মানুষজন কি বলছেন, আজকের পর্ব যাদবপুর লোকসভা কেন্দ্র। পশ্চিমবঙ্গের 42টি কেন্দ্রের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র যাদবপুর। এই যাদবপুর থেকেই প্রথমবার সংসদে পা রেখেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তী সময় একাধিক সাংসদকে দেখেছে এই যাদবপুর। সেখানে কৃষ্ণা বসু যেমন ছিলেন কবির সুমন, সুজন চক্রবর্তী এখান থেকে সাংসদ হয়েছিলেন। টার্গেট হটস্পটে আমাদের প্রতিনিধি, অর্থাৎ আমার সহকর্মী আপনাদের কাছে যাচ্ছে। আর শুধু আপনাদের কাছে বলতে 42টি লোকসভা কেন্দ্রে, যে সমস্ত কেন্দ্রে আমাদের প্রতিনিধি যাচ্ছেন, আমাদের সহকর্মী যাচ্ছেন, সেখানকার মানুষজনদের সাথে কথা বলছেন, এবং সেখানকার প্রায় সব মানুষেরই কিন্তু কমপ্লেন আছে, অভিযোগ আছে। টাকাটাই স্বাভাবিক। 2019 থেকে 2024 5 বছর সেখানকার এমপি, অর্থাৎ সেই এমপিকে কি দেখা গেছে, তার দেওয়া কাজ, তার প্রতিশ্রুতি দেওয়া, তার কমিট করা কাজ কি তারা পেয়েছেন? সব প্রকল্প সেখানকার মানুষজন কি পাচ্ছেন? কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প দুটোই। সেখানকার মানুষজন কি চাইছেন? আগামী 5 বছর কি ভেবে তারা ভোট দেবেন? বছরের পর বছর বদলায়, ইস্যুসও বদলায়। এবার মেইন ইস্যুস কি? দুর্নীতি কি মেইন ইস্যু, নাকি কি ভেবে মানুষজন ভোট দেবেন? আমার সহকর্মী যখন আপনাদের কাছে গেছেন, আপনাদের সাথে কথা বলেছেন, যাদবপুর অঞ্চলের মানুষজনের সাথে কথা বলেছেন, এবং সেখানকার মিমি চক্রবর্তী, যিনি এক্সিস্টিং এমপি, তাকে দেখাই যায়নি এলাকায়। সেখানকার মানুষজন কি সত্যি খুশি ছিলেন গত 5 বছর, নাকি কি কি অভিযোগ করলেন আমাদের সহকর্মী এবং আমাদের প্রতিনিধিকে? পাশাপাশি কি কি ভেবে 2024 তারা ভোট দেবেন, দেখুন। কি বলছেন যাদবপুরের মানুষ? তাদের দৈনন্দিন কোন কোন সমস্যা মেটাতে পারেননি সাংসদ? সড়ক পরিবহন থেকে নিকাশি ব্যবস্থা বা গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ, এই সমস্ত বিষয় বা কি বক্তব্য তাদের, আমরা শুনব। সবথেকে বেশি নজর দেওয়া উচিত ইললিগ্যাল বাড়ি। যেই সব বাড়িগুলো কিছু প্রমোটার, অসাধু প্রমোটার এবং কিছু বাড়ির মালিক যারা অসাধুভাবে প্ল্যান ছাড়া বাড়িগুলো করছে, এবং বাড়িগুলো করার সময় তারা দেখছে না যে রাস্তাঘাটে যে প্রবলেম হবে, মানুষের প্রবলেম হবে, জলের প্রবলেম হবে। একটা বাড়ি করতে গেলে তার ছাদের জল আছে, তার নিকাশি ব্যবস্থা আছে, সেগুলো তো ঠিক করতে হবে। সেগুলো ঠিক করতে গেলে প্রথমত ইলিগাল বাড়িগুলো ঠিক করতে হবে। পানীয় জলের সমস্যা আছে, আমার বাড়ির সামনেই সমস্যা আছে। তা বেশিরভাগ লোক পানীয় জল পায় না, তারা ডাইরেক্ট পাম্প চালিয়ে জল নিচ্ছে।
আমরা তার কর্পোরেশনকে জানানো হয়েছিল। এই যে মানে বেকার এখন অ্যাকচুয়ালি ভারতবর্ষের জলজান্ত হচ্ছে বেকার, কর্মসংস্থানের ভীষণ অভাব। এই জায়গাটাকে যেই জিতুক সংসদে যাক, এই জায়গাটা তুলে ধরা যাদবপুরের জন্য। আমি যতদূর জানি যাদবপুর, আমি যে অঞ্চলটায় থাকি, এই অঞ্চলটা হচ্ছে একটা শহর অঞ্চল। এখানে গরিব মানুষ আছে, বড়লোক আছে, প্রচুর বেকার আছে। তো সেই বেকারদের দিকে তাকিয়ে আমার মনে হয় সংসদে এটা তুলে ধরা উচিত। তারপরে তার মধ্যে দিয়ে ধরুন পানীয় জলের একটা সমস্যা ভীষণ আছে, এটা হয়তো লোকাল সমস্যা, কিন্তু পানীয় জলের সমস্যাটাও এমপিকে একটু দেখা উচিত। এমপিদের যে বিগত দিনগুলোতে যেটা হয়নি সেভাবে সমস্যা এখনও রয়েছে যাদবপুর অঞ্চলে। তো এটাই মনে হয় এই কাজটা প্রধানত হচ্ছে কর্মসংস্থান। আমি মনে করি কর্মসংস্থানের দিকে তাকিয়ে যাতে বেকার ছেলেরা, যুব সমাজ যাতে বিপথে না যায়, যেটা দেখছি আর কি রাতের অন্ধকারে। তারপর হচ্ছে সাময়িকভাবে একটু সাপ্লাই করছে, বেআইনি বিল্ডিংয়ে কিছু মাল মেটেরিয়াল দিচ্ছে, এই ধরনের কাজ করে কারোর জীবন জীবিকা উন্নয়ন হয় আমার মনে হয় না। একটা স্থিতি অবস্থা করাটাই আমার মনে হয় সংসদে এটা তুলে ধরা উচিত। যেই যে এটা দেখুন, জিনিসপত্রের দাম বৃদ্ধি তো ক্রমাগত হচ্ছে, মানে এখন তো মানুষ জের ভার। এখন দেখুন একটা ছেলে, একটা মানুষ, সে যদি সকালবেলা ব্যাগ হাতে বাজারে যায়, 500 টাকা নিয়ে গেল বাজারে, তার 500 টাকা কিন্তু বাজার হয় না, সেই দিনকার যে জিনিস কেনা সেটা হয় না। তাহলে আমি যদি সেই হিসেবটা করি যে 500 টাকা যদি আমার প্রতিদিন লাগে, তাহলে আমার 30 দিনে 15,000 টাকা লাগে। বহু ছেলেমেয়েরা আছে যারা প্রাইভেট ইয়েতে কাজ করছে, ধরুন বিশেষ করে ধরুন ওই যে বাইক নিয়ে, সাইকেল নিয়ে ডেলিভারি করছে অসংগঠিত ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে তাদের 15,000 টাকা আয় হয় না। পানীয় জলের ব্যাপারটা যদি আরেকটু ভালোভাবে দেখা যায়, এবং যে আর সব সমস্ত প্রবলেমগুলো হচ্ছে, যেরকম রাস্তা মোটামুটি ঠিকই আছে, তবে আরেকটু বেটার যদি হয়, যিনি সাংসদ হবেন তিনি যদি সেই বিষয়গুলো একটু লুক আউট করেন, তবে দ্যাট উইল বি আ গুড থিং। হ্যাঁ, আমি কন্যাশ্রী পেয়েছি। আমি হায়ার এডুকেশনের জন্য যখন অ্যাপ্লাই করেছিলাম তখন সেটাও পেয়েছি। আশা করছি 25 হলে লক্ষ্মী ভাণ্ডারও পাবো। তো হ্যাঁ, সেই সব প্রকল্পগুলো পেয়েছি। দেখুন, যেটা হয়েছে সেটা তো অফকোর্স একটা কথা বলার মতোই বিষয়। ফল্ট হয়তো কিছু আছে, তবে এটা তো একটা সাবজুডিস ম্যাটার, হয়তো এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। যাদবপুরে জলের একটা প্রবলেম তো রয়েছে, আর কিছু রাস্তাঘাটের প্রবলেম রয়েছে, যেমন সিগন্যালিং ব্যবস্থাটা, যেমন সুলেখাতে একটা সিগন্যালের খুব দরকার, ওখানে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট ওখানটাতে হয়। তো এই জায়গাগুলো, যেমন আরও কিছু রাস্তাঘাটের ব্যাপার, যেমন রেল কলোনি, যাদবপুরে রেল কলোনির দিকে, তারপর গ্রামীণ কিছু জায়গা রয়েছে, ওই জায়গাগুলো একটু নজর দিলে খুব ভালো হয়। এবং একটু আইন শৃঙ্খলা যেরকম আছে ভালোই আছে, আর একটু যদি বেটার হয় তো ভালোই হয়, মানুষের জন্য, সেবার জন্য বা মানুষ পরিষেবা পাওয়ার জন্য খুব ভালোই হবে। এটাই টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে, সেটা বিরতি নেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্ট্রল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। আচ্ছা বলুন তো, সেখানকার মানুষজন, যে সমস্ত লোকসভা কেন্দ্রে আমরা যাচ্ছি, আমাদের সহকর্মী এবং প্রতিনিধিরা যাচ্ছেন, সেখানকার মানুষজন কিন্তু অভিযোগ করছেন তাদের মান অভিমান 2019 থেকে 2024 পর্যন্ত তাদের এমপিকে দেখা যায়নি খুব একটা জায়গায়, কাজ খুব একটা হয়নি, প্রকল্পের টাকা পাচ্ছেন না, বঞ্চনা, অনেক কিছু কিন্তু আমরা শুনছি। পাশাপাশি কী ভেবে তারা ভোট দেবেন, এবার ইস্যুস কী কী হতে পারে, এবার স্ট্র্যাটেজি কী কী হতে পারে, কোন দল কী ভেবে ভোটে নামছে,
সেখানকার স্থানীয় রাজনৈতিক নেতা এবং নেত্রীকে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা প্রশ্ন করেছিলেন যে সেখানকার মানুষজনদের যে এত অভিযোগ, কেন এর দায়ভার কার, কে দায়ী, এমপি কেন আসেনি, কেন প্রকল্পের টাকা পাওয়া যায়নি, কেন প্রকল্প সাধারণ মানুষকে, এলাকার মানুষকে দেওয়া যায়নি, এবং কি ভেবে তারা ভোটে নামছে, এবার স্ট্র্যাটেজিক প্ল্যান কি হবে। সব রাজনৈতিক দলের নেতা এবং নেত্রী যাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেছেন, কি বললেন তারা আপনাদের সামনে। সায়নী ঘোষ একজন তরুণ তুর্কি হিসাবে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ভেবেছেন যে এই সায়নী ঘোষের দ্বারাই সম্ভব হবে এই যাদবপুরের বিরোধী দলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং পার্লামেন্টে গিয়ে তার বলিষ্ঠ কণ্ঠে তার প্রাপ্য আদায় করে নিয়ে আসার জন্য। তাই জহুরির চোখ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার আশা এবং ভরসা যে সায়নীর মতন একজন বলিষ্ঠ নেত্রী আগামী দিনে আমাদের যাদবপুর থেকেই উঠে আসবে এবং তার যথেষ্ট ভরসা আছে সায়নী ঘোষের ওপর। আপনারা সবাই জানেন যে সায়নী একদম খুব অল্প বয়সী এবং রাজনীতি সম্পর্কে যথেষ্ট পরিপক্কতা অর্জন করেছেন এবং সুবক্তা। তার বলিষ্ঠ কণ্ঠ রাজ্য এবং রাজনীতিকে দিশা দেখাচ্ছে। তাই বলবো যে সায়নী ঘোষ ঝড় জল সমস্ত কিছু উপেক্ষা করে যাদবপুর থেকে রাজপুর, বারুইপুর থেকে ভাঙড়, সমস্ত জায়গায় তিনি নিজেকে মানে প্রাণ দিয়ে তিনি নেমে গেছেন প্রচারে এবং এর থেকে আমরা আশা করতে পারি যে তার কাছে যে লড়াকু একটা মনোভাব, এটার দ্বারা আমরা আগামী দিনে সংসদে সে তার এই লড়াকু মনোভাব নিয়ে সংসদে যে আমরা যে বঞ্চিত হচ্ছি, যেই সব বিষয়গুলিতে আশা রাখি এবং দাবি করি যে এইগুলো আমাদের সায়নী ঘোষ যদি জিতে আসতে পারে এবং সংসদে যায় তবে সে সেই সমস্ত তুলে ধরতে পারবে। মিমি চক্রবর্তীর জবাবদিহি করতে হচ্ছে না এই কারণেই যে ম্যান টু ম্যান ভ্যারি করে। সেই জায়গায় দাঁড়িয়ে মিমি চক্রবর্তীর সাথে সায়নী ঘোষের আকাশ এবং পাতাল তফাৎ আছে, মানসিকতার, রাজনৈতিক চিন্তাভাবনা সব দিক দিয়েই সায়নী অনেক এগিয়ে আছে। উনি কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করছেন এবং কালকে আমরা একটা ছোট একটা গেট টুগেদার করেছিলাম এখানকার সমস্ত যারা ইন্টেলেকচুয়ালস তাদেরকে নিয়ে, খুব ভালো সাড়া। এবং সবথেকে যেটা বড় কথা, উনি প্রায় 90 দিন পেলেন প্রচারের এবং উনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন। এক একটা জায়গায় উনি 2-3 বার করে যাচ্ছেন, প্রতিদিন অন্তত 6-7টা পথসভায় উনি একটু সময় হলেও যাচ্ছেন। উনি মিছিল করছেন, মিছিলে প্রচুর সময় দিচ্ছেন এবং মানুষের সঙ্গে ওনার যে ইন্টারাকশন সেটাও মারাত্মক। আর যাদবপুর একটা এমন জায়গা যেটা হচ্ছে গেম চেঞ্জার। আমরা প্রত্যেকবার দেখেছি যাদবপুর থেকেই কিন্তু শুরু হয় পরিবর্তন। প্রত্যেকবার সেই সোমনাথবাবুর থেকে শুরু করে একের পর এক বুদ্ধবাবুকেও সরিয়ে দেওয়া, সবই কিন্তু এই যাদবপুর। তো যাদবপুরে কি হবে কি হবে না কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, আমাদের এখানে কোনো কাউন্সিলর নেই, আমাদের এখানে কোনো এমএলএ নেই, হয়তো আমরা বেশি দেয়াল লিখতে পারছি না, হয়তো আমরা সেইভাবে ওই সাপোর্টটা পাচ্ছি না, কিন্তু কর্মী সমর্থকরা কেউ বসে নেই, প্রত্যেকে কাজ করছে। এবং নির্দ্বিধায় বলতে পারি যে এর আগে যারা প্রার্থী ছিলেন তাদের থেকে কিন্তু অনির্বাণদা অনেক বেশি কাজ করছেন, অনেক বেশি কর্মী সমর্থকদের সমর্থন পাচ্ছেন। এই যে বারুইপুর, দুটো সোনারপুর, ভাঙড় যেটা বিভিন্ন মাইনরিটি এরিয়া, সেখানেও কিন্তু আমরা ভাঙড়েও কিন্তু ভালো সাড়া পাচ্ছি এবার। ভাঙড়ে আইএসএফের যে গ্রুপ আছে তাদের মধ্যে থেকে একটা গ্রুপ কিন্তু বিজেপিকে মেনে নিয়েছে এবং আমরা যখন যাচ্ছি, আগে যে একটা মারামারি, ঢুকতে দেব না, কালো পতাকা দেখানো, গো ব্যাক, এগুলো কিন্তু এবার কিচ্ছু হয়নি। যখনই আমরা গেছি ভালো সমর্থন পেয়েছি, সাড়া পেয়েছি। যাদবপুরের এবার পালাবদল হবেই। তাকিয়ে দেখুন যাদবপুরের দিকে, যে যাদবপুরে আপনারা বসে আছি, সেই যাদবপুরে একটা বৃদ্ধাবাসে পরিণত হয়েছে। একটা বাড়িতে গিয়েও আপনি তরুণ প্রজন্মের কাউকে খুঁজে পাবেন না।
বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা পড়াশুনোর জন্য, চাকরির জন্য তাদের শহরের বাইরে চলে যেতে হচ্ছে, দেশের বাইরে চলে যেতে হচ্ছে। এই যাদবপুরে একটা সময় আমরা স্বপ্ন দেখেছিলাম যে যাদবপুরের নতুন নতুন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় সাধারণ ছেলেমেয়েরা মিলে যাদবপুরে একটা সাংস্কৃতিক আন্দোলনের কেন্দ্রভূমি ছিল সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আজকে সেই যাদবপুরের অবস্থা দেখুন, ক্লাব ঘরগুলি সিন্ডিকেটের অফিসে রূপান্তরিত করেছে। এলাকায় এলাকায় তৃণমূল মানে কি? টি ফর তোলাবাজ, এম ফর মাস্তান, সি ফর চোর। তোলাবাজ, মাস্তান এবং চোরেদের আস্তানা। রাস্তায় যে কোনো রাস্তায় আপনি বেরিয়ে দেখুন রাস্তাগুলির অবস্থা কী। পানীয় জলের সংকট, পরিবেশ দূষিত হতে 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 যাদবপুর আজকে শেষ হয়ে গিয়েছে। যাদবপুর ছাত্র আন্দোলনের জায়গা, সুতরাং ছাত্র আন্দোলনের ক্ষেত্রে সুজন চক্রবর্তী দীর্ঘদিনের নেতৃত্ব আমাদের। সুজন চক্রবর্তীকে দমদমের মানুষ তারা চেয়ে নিয়েছেন। আমরা সে কারণে বলেছি ঠিক আছে, আমাদের এখানে নতুন একজন ছেলে আসুক। এবং আপনারা জানেন আমরা যৌথ নেতৃত্বে বিশ্বাস করি। আমরা মনে করি আমরা সবাই সৃজন, আমরা সবাই সুজন, আমরা সবাই মিলে একসাথে কাজ করব। বামপন্থীরা সেই ধারায় বিশ্বাস করে। এখানে সবসময় কেবলমাত্র মুখটা কথা নয়, কথা হলো যে নীতি নিয়ে আমরা চলছি, যে মতাদর্শ নিয়ে সাধারণ মানুষ আমাদের পক্ষে দাঁড়াচ্ছেন। এই কথা ওনারা বলছেন ঠিকই, যে ভোট হয়েছে নাকি 2011 সালের পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই যে যাদবপুরের কথা বলছেন, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখবেন গত নির্বাচনেও ডেড ভোটাররা ভোট দিয়ে গিয়েছে, নো ট্রেস ভোটাররা ভোট দিয়ে গিয়েছে। এবার আমরা সেখানে চ্যালেঞ্জ নিয়েছি, একজন ডেড ভোটার ভোট দিতে পারবে, একজন নো ট্রেস ভোটারও ভোট দিতে পারবে না। ওই ভুয়ো ভোটার এবং ভূত ভোটার তাদের আমরা তাড়াবো। যাদবপুর লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস। এখান থেকে এবারে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়নী ঘোষ। অন্যদিকে বামেদের এখানকার প্রার্থী তরুণ মুখ সৃজন ভট্টাচার্য, আর পদ্ম শিবিরের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এর বাইরেও এখানে অন্যতম একটা ফ্যাক্টর অবশ্যই ভাঙড়, যা এই লোকসভার অন্তর্গত, এবং এই ভাঙড় বিধানসভা থেকেই কিন্তু আইএসএফ তাদের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবারে কিন্তু বামেদের সঙ্গে আইএসএফের বোঝাপড়া না হওয়ায় তারাও কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। ফলে মনে করা হচ্ছে যাদবপুরের লড়াই এবারে কাটায় কাটায়। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, যাদবপুর। যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এই জন্য বললাম, কারণ এখানে প্রার্থী যিনি হয়েছেন অভিনেত্রী, তার অ্যাকসেপ্টেন্স নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে এবং তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের জোট প্রার্থী সৃজন ভট্টাচার্য একদম তরুণ নেতা এবং তার ইউএসপি, তার টিআরপি বলা যায় কিন্তু বেশ হাই, কারণ তিনি যেখানে যেখানে যাচ্ছেন, যেখানে যেখানে প্রচার করতে যাচ্ছেন, সেখানকার মানুষজন কিন্তু বেশ ভালো সমর্থন জানাচ্ছেন তাকে। পাশাপাশি সায়নী ঘোষ তৃণমূল প্রার্থী, তারও কিন্তু বেশ জনপ্রিয়তা রয়েছে, কারণ তিনি একজন অভিনেত্রী এবং তাদের মাঝে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি প্রার্থী করার চ্যালেঞ্জ জানাচ্ছেন দুজনকেই। একটু যদি ফ্ল্যাশব্যাকে যায়, যাদবপুরে কিন্তু যিনি প্রার্থী ছিলেন মিমি চক্রবর্তী, অ্যাক্ট্রেস, তাকে সরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, টিকিট দেয়নি এবার 2024-এ। আগের বার 2019-এ তিনি জিতেছিলেন প্রায় 3 লাখ ভোটে, 2,95,239 ভোটে, একদম কনভিন্সিং মার্জিনে, যেটা বলতে চা বোঝায় তাই। অনুপম হাজরা, ডক্টর অনুপম হাজরা বিজেপির প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন 3,93,233 ভোট। মিমি চক্রবর্তী পেয়েছিলেন 6,88,472 ভোট এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম প্রার্থী ছিলেন 2019-এ, প্রখ্যাত আইনজীবী, 3,02,264 ভোট পেয়েছিলেন। বুঝতেই পাচ্ছেন 2019-এই 3,02,000 জোট হয়নি। এইবার কিন্তু জোট প্রার্থী সৃজন ভট্টাচার্য, এবং আগেই বলেছি তিনি বেশ সাড়া পাচ্ছেন এবং বামেরা অর্থাৎ জোট প্রার্থীরা, জোট বলতে যা বোঝায় রাজনৈতিক মহল মনে করছে এই পার্টিকুলার আসনে যাদবপুরে কিন্তু জোট টক্কর দেবে সৃজন ভট্টাচার্য। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে ভাঙড় আইএসএফ নওশাদ সিদ্দিকী সেখানকার এমএলএ। ভাঙড় বাদ দিয়ে বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, সোনারপুর দক্ষিণ, যাদবপুর, সোনারপুর উত্তর এবং টালিগঞ্জ সবটাই কিন্তু তৃণমূলময়, অর্থাৎ সব দিকে কিন্তু তৃণমূলের পতাকা উঠছে। ভাঙড়ে ডিসাইডিং ফ্যাক্টর হতে যাচ্ছে, কারণ আইএসএফ কিন্তু সেখানকার ভোট কাটাকাটি করলে কে অ্যাডভান্টেজ পাবে সেদিকে কিন্তু আমার নজরে থাকবে। ওভারঅল আমরা যা বুঝলাম,
যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে সায়নী ঘোষ, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সৃজন ভট্টাচার্যের মধ্যে। শেষ হাসি কে হাসে 4 জুন, তার উত্তর। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে, সেটা বিরতি নেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দেখুন টার্গেট হটস্পট শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায়। ভোটের সব রকম খবর আর ভোটের আপডেট পেতে নজর রাখুন শুধু ট্রাইব টিভি বাংলায়। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। এবার যে জোট হয়েছে 2024-এ কিন্তু সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে এবং এই জোটের ফলে রাজনৈতিক মহল মনে করছে বামের ভোট বামের বাক্সেই কিন্তু আসবে, যেটা 2019-এ রামে গেছিল। বেশ কিছুটা ভোট কিন্তু রামে গেছিল, যার ডিভিডেন্ড পেয়েছিল কিন্তু বিজেপি। এবার কিন্তু সেটা হচ্ছে না, অর্থাৎ এবার কিন্তু বামের ভোট বামেই থাকার কথা রাজনৈতিক মহল তাই মনে করছে। এই ডিভিডেন্ডের ফলে তৃণমূল এবং বিজেপি কে ডিভিডেন্ড পাবে, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। অর্থাৎ এই যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য কত ভোট পাবেন তার উপরে কি ডিপেন্ড করছে সায়নী ঘোষ জিততে পারবেন কি পারবেন না। অনির্বাণ গাঙ্গুলি মাঝখান থেকে বিজেপির এই ভোট কাটাকাটিতে তিনি অ্যাডভান্টেজ পাবেন যদি তিনি বিজেপির ভোট ইনট্যাক্ট রাখতে পারেন। এই সমস্ত পারমুটেশন কম্বিনেশন কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ ভীষণ প্রয়োজনীয় এবং ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক? যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আইএসএফ কত বড় ফ্যাক্টর হতে পারে, অর্থাৎ ভাঙড়ের ভোট কতটা ইম্পর্টেন্ট হতে পারে। আরাবুল ইসলাম কিন্তু এই মুহূর্তে জেলের ভেতর, সেখানকার কেমিস্ট্রি কি দাঁড়াচ্ছে, অর্থাৎ রাজনৈতিকভাবে কতটা ইম্পর্টেন্ট ভাঙড়ের ভোট গ্রহণ। রাজনৈতিক বিশ্লেষক কি বলছেন শুনুন। যাদবপুর কেন্দ্র এমন একটি কেন্দ্র, মনে রাখতে হবে যে বারবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমীক্ষাকে পেছনে ফেলে একটা ভিন্নতর মতকে উপস্থাপন করে এবং একই সঙ্গে যাদবপুর কেন্দ্রের যে ইতিহাস, সেই ইতিহাস চালচিত্র ভূগোল বদলে যাওয়ার সাথে সাথে তার ভৌগোলিক রাজনৈতিক পরিচিতিও ক্রমশ বদলে যাচ্ছে। বাম রাজনীতির সঙ্গে বলা যায় চরম ডানপন্থী হিসাবে পরিচিত বিজেপি রাজনীতির এক বিরাট ফারাক আছে। তাই আদর্শগত দিক থেকে কমিটেড বাম বলতে যা বোঝায়, অর্থাৎ সেই আস্থাশীল বাম বা কমিটেড বাম এই যাদবপুরে ভোট কেন্দ্রকে যারা দুর্গ হিসাবে অটুট রাখেন, তাদের মধ্যে দেখি নতুনভাবে এক মন বদলের পালা চলছে। নইলে কি করে এই বিশাল পরিমাণ বাম কমিটেড ভোটার তারা কিন্তু বলা যায় যে সুইপ করে গেলেন অনেকটাই, যে তৃণমূলের দিকে তো গেছেনই এবং বিজেপির দিকেও কিন্তু গেছে। যাদবপুর মানে শুধু তো যাদবপুর কেন্দ্রিক বিধানসভা নয়, আমরা জানি যে 7টা বিধানসভা নিয়ে লোকসভা, অর্থাৎ যে গ্রামীণ অঞ্চলগুলো রয়েছে, একটু দূরের অঞ্চল, একটু আমি বলছি যে সোনারপুর, বারাইপুর, ঘাসা যে অঞ্চলগুলো রয়েছে, সেখানকার মানুষের ভোট দানের প্রক্রিয়া, ভোট দানের যে মানসিকতা, তার সঙ্গে যে বলা যায় প্রপার যাদবপুর বিধানসভা, তাদের সঙ্গে একটা ফারাক আছে। কমিটেড বাম, আমি বারবার বলছি কমিটেড বাম, অর্থাৎ 45 বছর থেকে 55 বছর বয়স যাদের আছে, এই যে বয়স কেন্দ্রিক যে ভোটার, তাদের যে সুইংয়ের ওপর কিন্তু যাদবপুর কেন্দ্রের যে আগামী দিনে লোকসভা কেন্দ্রের প্রার্থীর ভোট ভাগ্য নির্ধারিত হবে, এটা সহজেই ব্যক্তিগতভাবে আমার অভিমত। যা বুঝলাম তাতে কিন্তু আপনারা সবটাই দেখলেন।
প্রথম থেকে কিন্তু আমরা আপনাদের সব দেখালাম, অর্থাৎ যাদবপুর অঞ্চলের মানুষজনের অভাব, অভিযোগ, কি চাইছেন, কি পেয়েছেন, কি পাননি, মিমি চক্রবর্তীকে নিয়ে তারা কতটা সন্তুষ্ট ছিলেন, কেনই বা মিমি চক্রবর্তীকে টিকিট দেওয়া হলো না, তিনি ভোটে দাঁড়াতে চাইলেন না, তিনি কাজ করতে পেরেছেন, কতটা পেরেছেন, এবং তার কাজে, তার করা কাজে তার পাস মার্কস কি উঠলো, সেখানে তার মানুষজন কতটা সন্তুষ্ট, সবটাই দেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা শুনেছেন এবং আপনারা জানেন যে এবার যাদবপুরে যা ওভারঅল পিকচার উঠে আসছে, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে এবং শেষ হাসি কে হাসবে, সায়নী ঘোষ নাকি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, নাকি সৃজন ভট্টাচার্য আপসেট করবেন? রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন, অর্থাৎ কট্টর বাম সমর্থক যারা, তারা মনে করছেন যাদবপুরে কিন্তু জোট প্রার্থী অর্থাৎ সৃজন ভট্টাচার্যর একটা বড় ভূমিকা থাকবে। সত্যি যদি সেটা হয়ে থাকে তাহলে সায়নী ঘোষ কি একটু সমস্যায় পড়বেন জিততে, অর্থাৎ এই সিট বার করতে, কারণ মিমি চক্রবর্তীকে কিন্তু চেঞ্জ করা হয়েছে, এবার কিন্তু তিনি দাঁড়াননি। পাশাপাশি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যদি তার ভোট ব্যাংক ইনট্যাক্ট রাখতে পারেন, তার অ্যাকসেপ্টেন্স কিন্তু বেশ ভালো অঞ্চলে, তিনি একজন ডক্টর, সুতরাং তার যদি অ্যাকসেপ্টেন্স লেভেল ভালো থাকে, তিনি যদি ভোট ব্যাংক রাখতে পারেন এবং যদি ভোট শেয়ারিং, বামের ভোট বামেই থাকে, সেক্ষেত্রে তৃণমূলের ভোট যদি কমতে শুরু করে, সেক্ষেত্রে কি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি জিততে পারবেন? এদিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে। ওভারঅল এক কথায় বলতে গেলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, খুব ক্লোজ কন্টেস্ট, খুব ক্লোজ ফাইট হতে যাচ্ছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। শেষ হাসি কে হাসবে? 4 জুন যখন ইভিএম খোলা হবে, আমরা সবাই উত্তর পাবো। এইভাবে কিন্তু টার্গেট হটস্পট চলতে থাকবে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।